উত্তাল পাহাড়, থমথমে খাগড়াছড়ি। অবরোধ সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। পার্বত্য জেলাটি কার্যত অচল হয়ে আছে। কি হয়েছে খাগড়াছড়িতে তা নিয়ে আজ কথা বলবো নিউজ অ্যান্ড নয়েজে। সাথে আছি আমি জিয়াদ রোহান, আর সাথে আছেন আমার সহকর্মী আমি নাহিদ হোসেন। নাহিদ, পত্রিকার রিপোর্টে যা জানা যাচ্ছে, গত মঙ্গলবার একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এসেছে। তারপর তো একজন গ্রেফতারও করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। তো গ্রেফতার করা হয়েছে, তারপরেও পরিস্থিতি হঠাৎ করে এত উত্তাল কেন হয়ে গেল? আচ্ছা, মূল ঘটনা শুরু হয় ২৩ সেপ্টেম্বর। সেই দিন রাতে একজন স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগ ওঠে এবং পরের দিন ২৪ সেপ্টেম্বর সয়নশীল নামক এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু ২৫ সেপ্টেম্বর এই ঘটনার প্রতিবাদে যেটি সেনাবাহিনীর আইএসপিআর, সেনাবাহিনীর যারা সংবাদ মাধ্যমে খবরাখবর দেন, সেই আইএসপিআর যে বিবৃতি সেই অনুযায়ী ২৫ সেপ্টেম্বর যুগ্ম ছাত্র জনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী মানববন্ধনের ডাক দেয়। একটা ঘটনার অভিযোগ এসেছে, সেটা নিয়ে একজন গ্রেফতার হয়েছে। কোন দাবিতে আসলে এই মানববন্ধন বিক্ষোভ হচ্ছিল? মানে দাবি তো সেটাই ছিল যে এই ঘটনার বিচার করা, গ্রেপ্তার করা। সেই একজন গ্রেপ্তার হয়েছে, যেটি জানা যাচ্ছে যে তার আইনি প্রক্রিয়া চলছে। কিন্তু এর মধ্যেই যখন আবার এই মানববন্ধন এবং মিছিলের ডাক দেওয়া হয়, সেইখানে খানিকটা উত্তাল হলে সাথে সাথে ১৪৪ ধারা জারি করা হয়। যেহেতু ১৪৪ ধারা জারি করা হয়েছে, তার মানে আপনি আসলে কার্যত মিছিল মিটিং করতে পারবেন না। কিন্তু সেই ১৪৪ ধারা ভেঙে যখন মিছিল করা হচ্ছিল, তখনই এক ধরনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেনাবাহিনী বলছে, আইএসপিআর বিবৃতি অনুযায়ী, যে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র, ইট পাটকেল, গুলতি, লাঠি সোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে সেনাবাহিনীর উপর হামলা চালায়। এতে সেনাবাহিনীর ৩ জন অফিসার সহ ১০ জন সদস্য আহত হয়। এবং আরেক জায়গায় তারা বলছে যে রামসু বাজারের পশ্চিম দিকে অবস্থিত উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ মূল সশস্ত্র দলের সদস্যরা ৪-৫ বার অটোমেটিক অস্ত্র দিয়ে সংঘর্ষে লিপ্ত পাহাড়ি বাঙালি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত সেনা সদস্যদের লক্ষ্য করে আনুমানিক ১০০ থেকে ১৫০ রাউন্ড গুলি বর্ষণ করে। এখানে এখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে যে এই সেনাবাহিনী বিবৃতিতে ওনারা স্পষ্টত একটি পাহাড়ি সংগঠন এর মধ্যে তাদের ইনভলভমেন্টের কথা বলছে, উইচ ইজ ইউপিডিএফ। তারপরেও সেনাবাহিনী অনেক বড় বিবৃতি দিয়েছে কালকে এই ঘটনার পরে। সেইখানে ওরা একটা ট্রেন্ডের কথা বলছে, এই ফাইকোর, যে বিগত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার মহিলা এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে। তারা এই ট্রেন্ডটা কী কারণে বলছে আপনার মনে আছে কিনা? গত বছর ঠিক এই সময় ২০২৪ সালের একজন মামুন নামে একজন মোটরসাইকেল চালক হত্যা হয়েছিল, নিহত হয়েছিলেন তিনি। এবং সেই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু কয়েকদিন খাগড়াছড়ি উত্তাল ছিল। এবং যেটি বলা হচ্ছিল যে ওই ঘটনার ১ বছর পূর্তিতে তারা কিছু মানববন্ধন মিছিলের ডাক দিয়েছিল এবং তার সাথে এই ঘটনাটি, ফলে দুটি মিলিয়ে তারা এই ট্রেন্ডটার কথা বলছে। মানে তারা বলছে যে আসলে এইগুলোর ফলো আপ, এবং যদি আমি ঠিক বলে থাকি, আপনিও বিবৃতিতে পড়েছেন, আসলে এই ঘটনাগুলি সব একই সূত্রে গাঁথা। এবং আর্মির সেনাবাহিনী বলছে দেয়ার ইজ কনস্পিরেসি বাই ইউপিডিএফ, যে আসলে পুরো এলাকাটা অস্থিতিশীল করার জন্য সেনাবাহিনী পুরো এটাই মনে হচ্ছিল। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনী এবং আঞ্চলিক পরিষদের উপদেষ্টাও ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা। তারা বেরিয়ে এসে মনে হয় সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, লোকাল সাংবাদিকদের সঙ্গে। আপনার তো কথা হয়েছে লোকাল সাংবাদিকদের সঙ্গে। আছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা যেটি বলেছেন যে তারা এই ঘটনাটি আমলে নিয়েছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং সেটি দুই ক্ষেত্রেই, শুধুমাত্র এই সংঘর্ষের ঘটনায় নয়, যে ধর্ষণের অভিযোগটি উঠেছে সেই ধর্ষণের সাথে জড়িত যারা এবং একই সাথে অবরোধ সংঘর্ষে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার চেষ্টা করছেন। এবং তিনি একই সাথে বলেছেন যেহেতু ১৪৪ ধারা জারি আছে, কেউ যাতে ১৪৪ ধারা না ভাঙে। আপনি সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো ভিডিও দেখবেন ভাইরাল হচ্ছে। একটি ভিডিওতে আমি দেখছিলাম একজন সেনা কর্মকর্তা বলছেন যে এই মন্দির আমি আজীবন দিয়ে হলেও রক্ষা করব, কিন্তু যেহেতু ১৪৪ ধারা জারি করা আছে আপনারা সবাই জায়গাটি ফাঁকা করে দেন। এবং ওইখানে যারা ছিলেন তারা বলছে যে ঠিক আছে আমরা চলে যাচ্ছি, কিন্তু এই মন্দির যাতে রক্ষা করা হয়। ফলে এই ধরনের কিছু ভিডিও, এবং আমি যদি ভুল না করি আপনি অনেকগুলো ভিডিও দেখেছেন। একটা ভিডিও ডিসমিস ল্যাব সম্ভবত ডিবাঙ্ক করেছে, বলেছিল এটাই ৩ বছর আগে
কালের কণ্ঠে তে প্রকাশিত ছিল এই ভিডিওটি, অন্য কোনো একটি ঘটনা যেটি আসলে এই জায়গায় বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এখন আসলে এরকম যখনই কিছু ঘটে ইন দিস টাইম এন্ড এজ, এই সময় আসলে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের প্রোপাগান্ডা হয়, নানান ধরনের জিনিসপত্র আছে, আসলে কোনটা ঠিক কোনটা এটা যাচাই করা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং আপনি যেটি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কালকে এই ঘটনাটি পুরো বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং তারা বলেছে যে এই ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছে কার্যত, কারণ একদিকে যেমন 3 জন সাধারণ মানুষ মারা গেছেন, এবং কারা মারা গেছেন সেই পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, কিন্তু যে ঘটনার কথা বলা হচ্ছে যেখানে গোলাগুলি হয়েছে অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের মধ্যে 3 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন চিটাগাং রেঞ্জ ডিআইজি এবং খাগড়াছড়ির পুলিশ সুপার 2 জনই। তবে পরিচয় আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। অন্যদিকে 13 জন সেনা সদস্য, তার মধ্যে 3 জন সেনা কর্মকর্তা এবং গুইমারা থানার ওসি সহ আরও 3 জন পুলিশ সদস্য, না অন্তত 17 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বিজিবিও ছিল, বিজিবির একটা গাড়িও পোড়ানো হয়েছে। কোনো এক সময় গতকাল আসলে সেনাবাহিনী বিবৃতির মতো গতকাল কোনো এক সময় আসলে প্রথমে বিজিবি আক্রান্ত হয়েছিল, তারপর সেনাবাহিনী এসে সেই জায়গাটাতে করে। তবে সেনাবাহিনীর ওই যেই কনস্পিরেসি ষড়যন্ত্র ইন্ধনের বিষয়টি কিন্তু সরকারও আসলে এই জিনিসটা বলেছেন। সুপ্রিয় চাকমা, যিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, কালকে সাংবাদিকদের সেই সভা করে বেরিয়ে এসে সাংবাদিকদের বলছেন কোট আনকোট, এটা অবশ্য সমকাল থেকে আমি এই রিপোর্টটা দেখছি, সমকাল তাকে কোট করেছে, আন্দোলনের নামে সহিংসতা তৈরি করতে সেখানে একটি পক্ষ অর্থায়ন করছে, আমি নিশ্চিত কেউ না কেউ এদের পেছনে অর্থায়ন করছে। তিনি আরও বলেন, যারা আন্দোলনে অংশ নিচ্ছে তাদের বয়স কম, তাদের পক্ষে গাড়ি ভাড়া খরচ করে দীঘিনালা পানছড়ি থেকে জেলা সদরে আসা সম্ভব নয়। উপদেষ্টা অবশ্য কোনো স্পেসিফিক সংগঠনের নাম বলেনি, অবশ্য সেনাবাহিনীর ইউপিডিএফ-এরই ছিল। কালকে কি স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু বলেছেন সেখানে সাংবাদিকদের? এনিথিং? না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাতে একটা বিবৃতি দিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে যেটি বলেছে, খুবই সংক্ষিপ্ত বিবৃতি, যে এই ঘটনাটি যেটি ঘটেছে সেজন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। সেই বিবৃতিতেও 3 জন মারা যাওয়ার খবর আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা আহত হয়েছেন সেই খবর আছে, এবং তারা বলেছে যে এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুঃখিত, কিন্তু এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদেরকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে, যেটি অন্যান্য সময় বলে আর কি। খাগড়াছড়ি শহরের পরিস্থিতি খুবই থমথমে। আমি প্রথম আলো আজ সকাল 8টার দিকে এক ধরনের আপডেট দিয়েছে, মানে তাদের রিপোর্টার 8টার দিকে ঘুরে বলছে যে একদমই কোনো রকম দূরপাল্লার যানবাহন বন্ধ হয়েছে, মানে আসলে এই জেলাটা সারা দেশে এখন বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং একদমই বিচ্ছিন্ন হয়েছে, কোনো রাস্তায় নাকি লোকজন কম, সব দোকানপাট বন্ধ। যেমন 144 ধারা জারি, তো ফলে কেউ নামতে পারবে না আসলে না, কিন্তু দোকানপাট স্বাভাবিক কাজকর্মও বন্ধ। আসলে 144 ধারা নাকি জিনিসটা প্রথম আলোর রিপোর্ট পড়ে মনে হচ্ছে খানিকটা একদম কারফিউর মতোই অবস্থা। অবশ্যই যেহেতু আগের দিন সহিংসতা সংঘর্ষ হয়েছে, মানুষের মনে ভয়ও আছে বের হওয়ার একটা বিষয়। আইন শৃঙ্খলা বাহিনী আছেন, 1-2 জনের বেশি মানুষ একসঙ্গে দেখলেই তারা নাকি প্রশ্ন করছেন সব মিলায়ে। আর গুইমারা বাজারে সকাল 9টার দিকে দেখা গিয়েছে যে পুরোটা জায়গায় আসলে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আর কিন্তু আজ সাপ্তাহিক বাজার ছিল সেখানে, কিন্তু সেই বাজার বসেনি, বাজারের দোকানপাট বন্ধ, আর কোনো রকম যানবাহনও খুব একটা বেশি কিছু দেখা যাচ্ছে না বলে প্রথম আলো রিপোর্ট করেছে। আর সমকালের আজকে সকালের রিপোর্টে দেখছিলাম যে খাগড়াছড়ি পুরো পার্বত্য চট্টগ্রামে তো আসলে একটা পর্যটন এরিয়া, সেখানে প্রচুর লোকজন বেড়াতে যায় এবং সব মিলিয়ে খাগড়াছড়িতেই মনে হয় সাজেক খুব বড় একটা পর্যটন স্পট, জনপ্রিয় পর্যটন স্পট। সেইখানে সমকাল বলছে তাদের খাগড়াছড়ির সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রোকন চৌধুরীকে কোট করে যে 2000-এর বেশি পর্যটক আসলে আটকা ছিল, তাদেরকে নিরাপদে ঢাকায় পৌঁছায় দেওয়া হয়েছে। আপনি জানেন নিশ্চয়ই, মানে সাজেক আপনি গিয়েছেন কিনা, যে সাজেক যেতে হলে ওই দীঘিনালা থেকে একটা আর্মি এসকর্ট নিয়ে সাজেক পর্যন্ত যেতে হয় এবং সেটা সকালে একটা এসকর্ট ছাড়ে, বিকালে একটা এসকর্ট ছাড়ে, ফলে ওই জায়গাটা যেহেতু একটু ঝুঁকিপূর্ণ, এই জন্য প্রতিদিন আর্মি এই 2 বেলা এসকর্ট দিয়ে সমকাল বলছে শনিবার রাতেই আসলে 2000-এর বেশি পর্যটককে সে আর্মি প্রশাসনের উদ্যোগে আসলে ইভাকুয়েট করে নিয়ে আসা হয়েছে। তবে একটাও ঠিক সামনে দুর্গাপূজার ছুটি ছিল এবং সব মিলে ইট ইজ দ্য লং উইকেন্ড, এই সময়টাতে আসলে অনেক লোকজনের বুকিং ছিল এবং সেগুলি আসলে এখন ক্যান্সেল হচ্ছে। কার্যত ডেফিনেটলি আসলে সেখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, মানে সাজেক তো পুরোটাই পর্যটনের উপর নির্ভরশীল, পর্যটন শুধু এটা একটা বড় ক্ষতির কারণ না, মানে যেহেতু পুরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আসলে লিঙ্ক, রাঙামাটিতে লোকজন যায়, বান্দরবনে অনেক যাওয়া যায়, পুরো জিনিসটাই এই সামনে একটা লম্বা হলিডে সিজন ছিল, ট্যুর অপারেটরদের জন্য বড়সড় একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে কিন্তু
আর জুম্মা ঈদের কারোর সঙ্গে কিছু তাদের কি স্টেটমেন্ট, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট মনে হয় একটা ফেসবুক পেজে দিয়েছে তারা, সেটা কি দেখেছেন আপনি? তারা তো নানান রকম দাবি করছে। যুগ্ম ছাত্র জনতার ব্যানারেই তো মূলত শুরু হয়েছিল এই আন্দোলনটি। ফলে তাদের তারা তো আজও কর্মসূচি দিয়েছে। হ্যাঁ, তারা আজও কর্মসূচি দিয়েছে। কৃপায়ন ত্রিপুরা তিনি বলছিলেন যে শান্তিপূর্ণভাবে তারা অবরোধ কর্মসূচি পালন করতে চান। কিন্তু যেহেতু ১৪৪ ধারা জারি আছে, প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হচ্ছে কোনো রকম অবরোধ কর্মসূচি এই ১৪৪ ধারা চলাকালীন সময় কেউ পালন করতে পারবেন না। ফলে আজকে সারাদিন কি অবস্থা হয় নিশ্চয়ই আমরা খোঁজখবর রাখবো। তবে এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে খাগড়াছড়িতে কথা বলেছিলাম, একদমই থমথমে, মানে রাস্তায় একদমই মানুষজন নেই এবং খাগড়াছড়ি জেলাটি কার্যত পুরো বাংলাদেশ থেকে এই মুহূর্তে বিচ্ছিন্ন অবস্থায় আছে। যেমনটি শুনছিলেন, খাগড়াছড়ি শহর কার্যত অচল, সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, থমথমে সেখানকার পরিস্থিতি। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পুরোটা জায়গাতে নিরাপত্তা দিচ্ছেন। কি হচ্ছে না হচ্ছে আমরাও সারাদিন দেখব, সারা দেশের মতো আমাদেরও সেখানে চোখ থাকবে। আপনারা কি ভাবছেন, আপনারা কি দেখছেন জানান কমেন্টে, কারণ আমরা চাই কথা চলুক।